Assalamu alaikum. Good evening, ladies and gentlemen. I hope you guys doing great. I mean, in some part of the world, definitely we can say good morning too. I think you guys doing fantastic, right? So I feel ecstatic today because that is another win for us, for Bangladeshi people. Why I say that? বাংলাদেশের এই মুহূর্তে বৃহত্তর রাজনৈতিক দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আজকে হার পক্ষে অবস্থান নিয়েছেন এবং হাকে জয়যুক্ত করার জন্য ওনার নেতাকর্মীকে পাবলিকলি নির্দেশ দিয়েছেন। পাবলিকলি মনে রাখবেন, আমরা প্রথমেই আমার চ্যানেল ইউএস বাংলা রহমান মাসুম এবং প্রবাসীদের পক্ষ থেকে ওনাকে সবাইকে, পরিবারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিবাদন এবং শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি ওনার এই অবস্থানের জন্য। ইট ইজ ডেফিনেটলি লেট, বাট লেট ইজ বেটার দেন নাথিং। It is a belated decision. Does it cost anything? Did it cost them anything? It did, definitely. বিএনপির এই লেট অবস্থানের জন্য, বিশেষ করে ইন রিগার্ডস টু ইয়েস বা হা গণভোটের রেফারেন্ডামে ডেফিনেটলি বিএনপিকে ক্ষতিগ্রস্ত করেছে, রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে ভোট পাওয়ার ক্ষেত্রে। ডেফিনেটলি এটা আমরা নির্দ্বিধায় বলতে পারি। প্রশ্ন হলো যে এটা কি জনগণের চাপে এই সিদ্ধান্ত নিয়েছেন কিনা? ইট মে বি। This is where and how the power of citizens implemented around the world. যখন আপনি পাওয়ার দেখাবেন, মানে জনগণের পাওয়ার, যেটা জনগণের পাওয়ারের উপরে পৃথিবীতে কোনো রাজনৈতিক দল বা নেতা বা নেত্রী নয়, এবং সেটা প্রমাণ হয়েছে। আজকে আমি নির্দ্বিধায় বলতে পারি এটা বিএনপির অবস্থানটা প্রথম থেকেই হার পক্ষে অবস্থান নেওয়া উচিত ছিল। এটা ডেফিনেটলি এটা এক ধরনের ভ্যাকিউম এবং এক ধরনের ডিসক্রিপেন্সি তৈরি করেছে মানে এই ক্ষেত্রে। কিন্তু এটা বিএনপির নিশ্চয়ই রাজনৈতিক সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল এটাকে এত দেরিতে এটাকে বলা। বিএনপির অনেকেই নেতাকর্মী তারা কেন আমরা অনেক দেয়ার আর মেনি রিজনস ওয়াই তারা নার পক্ষে, রাইট? তারা মনে করেন ফার্স্ট যে কারণটা আমি দেখলাম, প্রথম কারণটাই হলো তারা মনে করেন না মানে জামায়াত ইসলামী, বুঝবেন আপনি, মানে জামায়াত ইসলামী। এবং তারা আরো দেখেছেন যে আওয়ামী লীগকে খুশি করতে, জাতীয় পার্টিকে খুশি করতে, ভারতকে খুশি করতে তারা হার বিপক্ষে অবস্থান নিয়েছেন। বাট ইট ডাজন্ট ওয়ার্ক। এটা তারা দেখেছেন, কারণ জনগণ হার পক্ষে, আমরা হার পক্ষে। কেননা আগামীর বাংলাদেশ নির্ধারণ করে দিবে আগামীতে কেমন বাংলাদেশ আমরা চাই। আমরা কি আরো ফেসিবাদ দেখতে পাবো কিনা বাংলাদেশে? লুটপাট, জুচ্ছুরি, প্রতারণা, সন্ত্রাস, চাঁদাবাজি, এটা কি প্রাতিষ্ঠানিক রূপ নিবে কিনা সেটা এবং ন্যায়ের উপর নির্ভর করেছে। আমরা বলছি বারবার যে 1971 পরে, লেডিস এন্ড জেন্টলম্যান, 1971 পরে 56 বছর পরে জীবনে রাজনৈতিক দলগুলো যে অপরচুনিটি আপনার জন্য সৃষ্টি করতে পারে না, এই ইন্টারিম গভর্নমেন্ট সেটা করেছে। সেটা হচ্ছে এবং না। ভোট কাকে দিবেন আমি কোনো দলের পক্ষে প্রচারণা করতেছি না এই মুহূর্তে, যেহেতু আমি নিউট্রালি অবস্থান করতেছি এই মুহূর্তে। জাতীয়তাবাদী সব শক্তি, আমি সবাইকে জাতীয়তা, আওয়ামী লীগের বাইরে সবাই জাতীয়তাবাদ আমি মনে করি। এটা বারম লাইন। সো বিএনপির ক্যাবনে ভোট দেন, ফ্যান্টাস্টিক। আমারও বিএনপির ভিতরে আমার পছন্দের প্রার্থী আছে। আমি বলতে গেলে আপনাদেরকে আমি বলি, আমি টাকা পয়সা দিয়েছি ইলেকশনের এই ফান্ডে, তাদের হোক 10,000 15,000, কারণ এটা ওয়াই বিকজ ভালো প্রার্থী। এটা আমরা নিজে একজনকে তো আমরা লবিং করে নিয়ে এসেছি, সত্য কথা বলি আমি আপনাদেরকে। বিএনপির প্রার্থী উনি, বিএনপির পক্ষের মানুষ। কেন আমরা চাই এই ভালো মানুষগুলো অবশ্যই এখানে তাদেরকে যেতে হবে। জামাতের প্রার্থী আছে, আপনি দল হিসাবে আপনি জামাতকে নিশ্চয়ই পছন্দ করেন, তাদের মানুষ আছে ভালো, তাদেরকে ভোট দেন, নট এ প্রবলেম। এনসিপি আছে। এখন প্রশ্ন হলো এই জায়গাতে যে আপনি কিন্তু হার ক্ষেত্রে আমি কিন্তু আমার দল আমার দল বাংলাদেশ, আমি এখানে কোনো আমি নিরপেক্ষ থাকার আমার কোনো সুযোগ নেই। এতে যদি আমার ব্যক্তি যিনি আছেন, পছন্দের ব্যক্তি, উনি যদি হার বিপক্ষে অবস্থান নেন, আমি তার বিপক্ষে যেতে বাধ্য, মুখ খুলতে বাধ্য। এখানে কোনো ক্ষমা করা হবে না। এটা আমি আগে বলেছি। কেন আমি মনে করি, বিশ্বাস করেন, আমি জানি এখানে সমস্যার সৃষ্টি হয়েছে কিভাবে। এটার জন্য আমি জামাতকে দুষবো। কেন মনে করেন বিএনপি এটা জামাতের দল? এটা জামাতের না। সুশাসনের কথা বললে জামাতের পক্ষে যায় কিভাবে? তাহলে আপনারা কি সুশাসনের বিপক্ষে? এই প্রশ্নটা তো আমি করতেই পারি আপনাদেরকে। প্রথম কথা হলো আগামীর বাংলাদেশ। আমি আওয়ামী লীগের যারা কেউ যদি থেকে থাকেন আজকে, তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য আছে এখানে, শুনে যাবেন মনোযোগ দিয়ে। আপনাদের অস্তিত্ব রক্ষার যে লড়াই, সেই লড়াই আমাদের বক্তব্য শুনবেন, কাজে দিবে। আর যদি শোনেন না, আপনার নেত্রী যাবে কারো কথা শুনতো না, ধ্বংস হয়ে গেছে, ব্যাগ এন্ড ব্যাগেজ, a destruction, a pure and complete destruction for Awami League during that time. Yes, কারণ দল ক্ষমতা থেকে খালি যায় নাই, দলের অস্তিত্ব সংকটে পড়েছে, দল নিষিদ্ধ হয়েছে, দলের প্রধান মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, আরো যারা আছেন কমসে কম 50 জন মৃত্যুদণ্ডের অপেক্ষা করতেছেন। এরা পাবেন সবাই করে, এরা অপরাধ করেছেন। যতই আপনি চাপাবাজি করেন না কেন, মুখের জোর দেখান না কেন, কাজ হবে না। বিকজ আপনি অপরাধ করেছেন, আপনি মানুষ মেরেছেন, আপনি লুটপাট করেছেন, আপনি খুন করেছেন, আপনি গুম করেছেন, আপনি রাষ্ট্র অনাচার সৃষ্টি করেছেন, আপনি সব অপরাধের দায় আপনাকে নিতেই হবে। এগুলো আপনি বললে হবে না। এটা পৃথিবীতে এভাবে চলে না। এই জন্য প্রত্যেকটা উন্নত দেশ এবং দেশ কিন্তু মুখ বন্ধ করে বসে আছে, আওয়ামী লীগের বিষয়ে মুখ খুলতে পারতেছে না। কেননা তারা জানে তাদের চোখের সামনে এই অপরাধগুলো করা হয়েছে। পার্টিকুলারলি আমেরিকা এবং ব্রিটেনের মতো দেশ বা ইন্ডিয়ার মতো দেশ। ইন্ডিয়া যদিও
নেকেডলি আওয়ামী লীগের স্পন্সর, এবং এই আওয়ামী লীগের স্পন্সরের কারণেই তারা আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়েছে। 96-এর আওয়ামী লীগ এতটা দুর্বিষহ এবং কোন ডেঞ্জারাস ছিল না, তারা কিছু ফেইলিয়ার ছিল, বাট দে ওয়াজ প্রিটি মাচ সিমিলার টু বিএনপি। বাট আমি আপনাদেরকে বলি, হ্যাঁ জয়যুক্ত হয়েছে লেডিস এন্ড জেন্টলম্যান, আমি ধন্যবাদ, এবং প্লিজ এনজয় অ্যান্ড সেলিব্রেট। বিএনপি এটার পক্ষে রয়ে গেল কোনটা, রয়ে গেল আরেকটা ডোমেস্টিক মানে মানে পলিটিক্যাল পার্টি, তার নাম হচ্ছে জাতীয় পার্টি। নাও জাতীয় পার্টি আমি মনে করি 2-1 দিনের ভিতরেই হার পক্ষে অবস্থান নিতে বাধ্য হবে। বিএনপির তারেক রহমান সাহেবের বর্তমানে এই অবস্থান পরিবর্তনের কারণে কোথায় গেল, আমি মনে করি এটা শুভবুদ্ধির উদয় হয়েছে, এবং এটা একটা গ্রেট ডিসিশন নিয়েছেন। মানে দেরিতে হলো, মানে হার পক্ষে সুস্পষ্টভাবে অবস্থান নিয়ে, না হলে এই ইলেকশনে মারাত্মক ধরনের বিপর্যয় ডেকে আনতো এই হার বিপক্ষে অবস্থান নেওয়া। আমি দেখেছি মাঠ পর্যায়ে বিএনপির অনেকে আমাদের ভাই বন্ধুরা, তাদের সাথে একটু দূরত্ব বেড়েছে, তারা মনে করেন যে হ্যাঁ মানে জামায়াত, এবং তারা পোস্ট দিয়ে যাচ্ছেন। আমি গর্ব করে বলতে পারি মানে আমি হার পক্ষে, কিন্তু আপনি হার পক্ষে গর্ব করে কেন বলবেন? এই হ্যাঁ আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আপনি 54 বছরে যা জীবনে কল্পনা করতে পারেন নাই রাষ্ট্র ব্যবস্থায়, তার ইঙ্গিত দিচ্ছে এবং এটার ইন্ডিকেশন, এবং দিস ইজ দ্য বিগিনিং। ইফ ইউ ভোট ফর ইয়েস ইউ ক্যান গেট দ্যাট। আমি প্রবাসীদের উদ্দেশ্য সেটা আমি বলতে চাই। ফর এক্সাম্পল, আপনারা যারা প্রবাসী আছেন, বছরের পর বছর মধ্যপ্রাচ্যে থাকেন, ঠিকমতো দেশে যেতে পারেন না, সন্তান মানে আপনি যখন এসেছিলেন সন্তান তখন অস্তিত্ব ছিল না, আসার পরে শুনছেন আপনার ওয়াইফ প্রেগনেন্ট, নাও সন্তান বড় হয়েছে, দেশে যেতে পারেন না, সন্তানের মুখ দেখেন না ঠিকমতো, বউয়ের সাথে দেখা হয় না, বিদেশে আসেন, দেখেন আপনি। কিন্তু আপনি যদি ভোট দেন ইয়েসে, তাহলে সেটা কি হবে, আপনি প্রতি 2 বছর পরে পরে দেশে যদি না যান, আপনার মানে যেতে পারবেন। কিভাবে যেতে পারবেন? কেন আপনি যেতে পারেন না? বিকজ আপনার টাকা খরচ হয় পরিবারের তলে। আপনি কল্পনা করেন বিষয়টা, তাহলে আপনি কেন এখন যেতে পারবেন? আমি আপনাকে বলি, এই যে ধরেন প্রবাসীদের সবচেয়ে বড় বিপদ কোনটা? সবচেয়ে বড় বিপদ হলো পরিবারের মানুষের অসুখ বিসুখ লেগে থাকে, এদের যে 1 টাকার জায়গাতে 1000 টাকা যায়, এটা খরচটা কুলাতে আপনার বেতন লিমিটেড সীমাবদ্ধ, আপনি হিমশিম খান। হ্যাঁ যুক্ত হলে কি হবে? সুশাসন নিশ্চিত হবে, অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সি উইল বি এস্টাবলিশড। দেন হোয়াটস গোনা হ্যাপেন? ইটস গোনা হ্যাপেন ইজ দ্যাট ওষুধ চুরি বন্ধ হবে হসপিটালের, ডাক্তার চাইলে যা ইচ্ছা করতে পারবেন না, আপনার এটা নর্মাল ডেলিভারি হবে, জোর করে সিজার করতে পারবেন না, বিকজ দ্যার ইজ এন চেক অ্যান্ড ব্যালেন্স অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। এটা একটা ইনভেস্টিগেশন চলে যেতে পারে, বিচার বিভাগ কাজ করবে, তখন চেক অ্যান্ড ব্যালেন্স আসবে, মানে এরা বয়ে বিত সন্ত্রস্ত থাকবে, কারণ চাইলেই বিচারপতিকে ট্রান্সফার করা যাবে না, যেহেতু এটা সুশাসনের প্রথম গ্যারান্টি দিচ্ছে এই হার। এবং এটা আপনারা কল্পনা করতে পারেন না এতদিন, আপনারা যে মনে করেছেন বা যে বাংলাদেশ এতদিন দেখতেছেন বা দেখেন, বর্তমানে দিস ইজ সুশাসনের 1% বাংলাদেশে নাই। এখন কল্পনা করেন যে আপনি পুলিশের কাছে গেলেন, পুলিশ আসলো, এসে তদন্ত করে দেখলো এই তো মানে শফিক সাহেবের সাথে তো এই কাজটা অন্যায় করা হয়েছে, রিপোর্টটা কোথায় গেল? মনে রাখবেন, দ্য ফার্স্ট লাইন অফ গেটিং জাস্টিস ইজ দ্য পুলিশ। এখন পুলিশ যদি এই তদন্ত রিপোর্টটা সঠিকভাবে দেয়, কোনো টাকা পয়সা লাগে না। আপনি দেখেন আপনার পক্ষে তো জাজমেন্ট চলে আসছে, ইটস এ ম্যাটার অফ টাইম, পরবর্তী সময়ে মানে কখন এটা যাবে। বিচারপতি দেখলো পুলিশ তো তদন্ত করে পেয়েছে, কি পেয়েছে, যে এটা তো তার প্রতি অন্যায় করা হয়েছে, এর বিপক্ষে গেল। দেখেন আপনি বিচার কিভাবে এস্টাবলিশ করেন। আপনার হসপিটালে গেলেন, আপনার ওষুধ চুরি হয়, আপনার বেড আছে, তারপরে আপনাকে টাকা না দিলে বেড দেয় না। আপনি দেখেন, এবং দ্রব্যমূল্যের দাম, আপনি যে এখন খরচ করতে মাসে 10,000 টাকা আপনার পরিবারে, তখন এটা নেমে আসবে 4,500 টাকা, 6,500 টাকা আপনার সেভ। এই 6,500 টাকা আপনি কম পাঠাতে পারবেন, একসময় আপনি দেশে আসতে পারবেন। এর মানে কি, আপনার যে খরচটা আছে অর্ধেক সব জায়গায়, মানে তখন সিন্ডিকেট করা যাবে না। সিন্ডিকেট করলে মানে আপনি গিয়ে, আমি হাইকোর্টে গিয়ে আমি রিড করতে পারবো, ইনোভার সোয়াবিনের তেল যদি মানে প্রতি লিটার সোয়াবিন যদি উৎপাদন হয় 25 টাকায়, তাহলে আমি 110 টাকা কেন দেবো? মাননীয় আদালত। তো উনি বললেন যে ঠিক আছে, আমরা দেখি তো এটা বিষয়টা, দিলেন একটা ইনভেস্টিগেশন মানে ব্যবস্থা করে, এটা খুঁজে দেখলো সিন্ডিকেট এরা করে, লেটস অ্যারেস্ট দেম, দ্যাটস ইট। এদেরকে ডেকে নিয়ে আসে, এদের উপর জরিমানা করে দিলেন। এটা যখন আসবে, এটাকে বলে সুশাসন, অর্থাৎ অন্যায় ও বিচার রাষ্ট্র প্রতিষ্ঠানগুলা ইন্টারভিন করবে, জনগণের স্বার্থ প্রোটেকশন করবে, প্রোটেক্ট দিবে, এটাকে বলে সুশাসন। যদি এটা নিশ্চিত করতে পারেন, আপনি কল্পনা করতে পারছেন আপনার কোথায় যায়, আপনার মানে আপনার জীবনটা কতটা সহজ হয়ে যায়। দ্যাটস ওয়ার ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। সো হার জয়যুক্ত হয়েছে। এখন ভিতরে অনেকে বলছেন যে ভাই, আপনারা এটাও বলতেছেন যে তারেক রহমান বাহিরে বলছেন, ভিতরে তো উনি বলবেন যে নার পক্ষে দেন আপনি। আমরা এটা দেখবো না, আমরা দেখবো উনি হার দিতে বাধ্য হয়েছেন বা উনি দিয়েছেন, দুটি বলতে পারেন আপনি, হয় বাধ্য হয়েছেন অথবা উনি দিয়েছেন। আমরা ওনার হার পক্ষে দিয়েছেন উনি নিশ্চয়ই। এবং যদিও আমি এটা মনে করি যে বিএনপির এই হাঁ এবং নাতে সিদ্ধান্ত নেওয়ার যে মানে এই সময় ক্ষেপণ, এটা দ্বারা ইনকম্পিটেন্সি বোঝায়, মানে রাজনৈতিক মানে দলের নীতি নির্ধারণী ব্যবস্থা। অর্থাৎ আপনি গুরুত্বপূর্ণ জিনিস ডিটারমিনেশন করার বা ডিটারমাইন করার মানে এই মুহূর্তে 100% কম্পিটেন্সি বা সক্ষমতার অভাব এখানে আছে ডেফিনেটলি। কারণ এই জিনিসটাকে প্রথমেই
এটাকে অ্যাড্রেস করে একদম ডাইরেক্টলি হার পক্ষে অবস্থান নেওয়া উচিত ছিল, বাট এটা লেট ডেফিনেটলি, এবং এটা করা হয়েছে ডেফিনেটলি। আমি মনে করি এটা একটা মিস্টেক। এটা বিএনপিকে বিএনপির কয়েকটা ভুল, এর মধ্যে একটা ভুল হচ্ছে ফজলুর রহমানকে মানে নমিনেশন দেওয়া। ফজলু ৭১-এর স্লোগান দিয়া মানে 25 থেকে 30% ন্যাশনাল নষ্ট করে ফেলছে, মানে ফজলু পাগলার কথা বলছি আমি। আচ্ছা, কারণ উনি কোনো রাজনীতিবিদ না, উনাকে রাজনীতিবিদ মনে করবেন না, উনাকে আপনারা অনেকেই রাজনীতিবিদ মনে করেন। আমি উনাকে রাজনীতিবিদের দ্বারে কাছেও আমি ফেলতে পারি না। আমি মনে করি উনাকে একটা মিথ্যা নেগেটিভ প্রচারণার দায়িত্বপ্রাপ্ত একজন ব্যক্তি, বন্ডুল করা ব্যক্তি, এবং দেশ এবং জাতির স্বার্থ বিরোধী কাজে উনি লিপ্ত। তারপরে হয়তো উনি পাশ করবেন, এমপি হতে পারেন, কারণ এই যে কিশোরগঞ্জ ইটনা মইনের খুব লেখাপড়াহীন মানুষ এরা, এবং অসহায় এবং একদম গরিব মানুষ এরা অনেকেই। আমি জানি এখন কি পরিবর্তন হয়েছে কিনা, কিন্তু এনা নিশ্চয়ই মনে করেন অনেক বড় নেতা, সামথিং লাইক দ্যাট। বাট বাস্তবতা হলো উনি কোনো রাজনীতিবিদের দ্বারে কাছেও নাই। আপনি দিতে পারেন, তবে আপনার সন্তানকে ভবিষ্যতে বিপদগ্রস্ত ব্যবস্থার মধ্যে ফেলে দেওয়ার জন্য ফজলুর রহমান একাই মানে যথেষ্ট। কারণ উনি যে বক্তব্য দিচ্ছেন এবং উনি সারাদিন যে ক্যাম্পাস করেন বা মানে উনি যে স্লোগান তুলছেন, সেটা আপনার ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থ বিরোধী, জাতি বিরোধী। মনে রাখবেন, ইন্টেলেকচুয়াল না হলে আপনি রাজনীতিতে টিকতে পারবেন না, দেশ নিয়ে এগিয়ে যেতে পারবেন না। তার একটা উদাহরণ হলো আপনার মানে ইমরান খান। এতটা জনপ্রিয় একজন মানুষ, পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব, কিন্তু আজকে জেলে পুরে মরে কেন জানেন? শুধু ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে, মানে না বুঝে ইমোশন, আবেগ দিয়ে রাজনীতি করার কারণে পাকিস্তানের ইমরান খান এমন ব্যক্তি আজকে জেলে আছে। সেনাবাহিনীর সাথে যুদ্ধ ঘোষণা করা, না বুঝে ইউক্রেন রাশিয়ার পক্ষে অবস্থান নেওয়া, একদম তার সম্ভাবনাটাকে একদম ধ্বংস করে দিয়েছে। কোন অবস্থাতে তার এখানে যাওয়া উচিত ছিল না। এটাকে মধ্যপন্থা। ধরেন আমি একটা জিনিস বলি, গতকালকে আমি বলেই ফেলি, জামায়াত ইসলামের আমির গতকালকে যে ইন্টারভিউ দিয়েছেন, সেই ইন্টারভিউটা আমি জামায়াত ইসলামীকে আমার এই লাইভের মধ্য দিয়ে একটা মানে বার্তা দিতে চাই, সেটা হচ্ছে বি কেয়ারফুল হোয়াট ইউ টক, হোয়াট ইউ সে, হোয়াট ইউ ডিসকাস। বিদেশি মিডিয়াকে দেওয়ার মানে আগে আপনাকে বুঝে শুনে দায়িত্ব মানে কথাবার্তা বলতে হবে, কারণ এমন কথাই বলা যাবে না। মনে রাখবেন, এটা গেম অফ ইন্টেলেকচুয়ালিটি অ্যান্ড ইন্টেলেকচুয়াল ইন্ডিভিজুয়ালস। আপনি এখানে কথা বললে উত্তর দিতে হবে বুঝে শুনে একদম, কারণ এটা চলে যাবে অন্য জায়গাতে। গতকালকে জামায়াত ইসলামের আমির যেটা বলেছেন যে মহিলাদের ক্ষেত্রে আমি যদি ওনার অ্যাডভাইজার হতাম, আমি ওনাকে মধ্যপন্থা অবলম্বন করে উত্তর দেওয়ার জন্য আমি বলতাম। উনি সৎ বলেছেন, কিন্তু মনে রাখবেন, দেশ এবং জাতির স্বার্থে, ধর্ম বর্ণের স্বার্থে যদি সত্য বললে সমস্যা হয়, আবার মিথ্যা বলতে পারবেন না, তাহলে মধ্যপন্থী উত্তর দেওয়ার হচ্ছে সবচেয়ে শ্রেয়। এটা ইসলামে জায়েজ আছে। সেটা কি? মহিলাদের ব্যাপারে বলছেন, না না না, আমাদের এখানে আমরা মনে করি না। টু বি অনেস্ট, আমি আপনাদেরকে বলি, আমি এটা নিয়ে আলোচনা করবো ডেফিনেটলি, এবং আমি জামায়াত ইসলামের নীতি নির্ধারকদের উদ্দেশ্যে বলতে চাই, বি কেয়ারফুল। ইরান আমেরিকা বিষয়ে কি কথা হবে, এটা কিন্তু নির্ধারণ করতে হবে যদি ভবিষ্যতে কোনো মিডিয়া জিজ্ঞেস করে। আর বিশেষ করে ভারতীয় বংশোদ্ভূত কাউকে ইন্টারভিউ দেওয়া যাবে না। এখন আপনি অন্য দেশকে দিতে পারেন, এবং এইখানে উত্তর রেডি করে রাখতে হবে। ইউক্রেন রাশিয়াতে উত্তর রেডি করে রাখতে হবে। ইসরায়েল প্যালেস্তাইনে, এই তিনটা জায়গাতে যদি সঠিক থাকে, মানে উত্তরটা যদি ডিপ্লোম্যাটিক এবং ইন্টেলেকচুয়াল দিতে পারেন, এভরিথিং কাভার্ড। ইফ নট, দেয়ার বি বিগ প্রবলেম। মনে রাখবেন, কারণ ইন্টেলেকচুয়াল এবং বুদ্ধিদীপ্ত উত্তর না দিতে পারলে বিপদ কিন্তু আসন্ন। যে কারণে ডুবছে সাদ্দাম, যে কারণে ডুবছে গাদ্দাফি, যে কারণে ডুবছে হোসনি মুবারক, যে কারণে ডুবছে আপনার বাশার আল আসাদ, যে কারণে ডুবছে ইরান ডুবতে বসেছে, যে কারণে ইমরান খানের ভবিষ্যৎ। শুধুমাত্র তারা বুদ্ধিদীপ্ত রাজনীতি এবং সিদ্ধান্ত মানে গ্রহণে তারা ব্যর্থ হয়েছেন বলেই। এটা হচ্ছে সবচেয়ে বড়। ধরেন সাদ্দামকে বলা হয়েছিল যে আপনি চলে যান, এভরিথিং উইল বি ইনট্যাক্ট, শুধু আপনি চলে যাবেন, ফেয়ার এনাফ। আপনি যখন দেখেছেন এই যে এখন ইরান কিন্তু ইরান উইল বি ডেসিমেটেড, ইরান উইল বি ডিস্ট্রাক্টেড, টু বি অনেস্ট, লাইক destroyed. A destructive situation will be in Iran if there is no deal with the United States right now. এবং এটা আপনি কিভাবে দেখেন না দেখেন, এটা পরে, কিন্তু বাস্তবতা হলো এইটা। এখন আপনার মানে কাজ কি? দেশকে বাঁচানো, ধ্বংসের হাত থেকে দেশকে বাঁচানো। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে, আপনি কি করবেন। স্যাক্রিফাইস হলে আপনার যদি পোস্ট চলে যায়, আপনি যদি রাষ্ট্র ক্ষমতা থেকে চলেও যান, ইরানকে মানে রক্ষা করতে গেলে আপনাকে ভূমিকা নিতে হবে, কিন্তু তারা নিবেন না। এখানে কিন্তু অ্যাটাক হবে প্রিটি সুন, ইরানে ভয়ঙ্কর মানে আক্রমণ হবে। আর ইরান যদি রিটেলিয়েট করে, এই আক্রমণের বাইরে রিটেলিয়েট করে, এটার পাল্টা আক্রমণ যেটা হবে, এটা ভয়ঙ্করভাবে ইরানকে ধ্বংসের স্তূপে পরিণত করবে। এটা আমি বলে দিলাম ইন অ্যাডভান্স, লেডিস এন্ড জেন্টলম্যান, ওয়েদার ইউ লাইক ইট অর ডিসলাইক ইট, দ্যাটস দ্য রিয়েলিটি। সো ইমরান খান দেখেন, উনি আর্মির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন, আর্মিকে কোনোভাবে রাজনীতিতে, কিন্তু পাকিস্তানে রাজনীতিতে দেশ কন্ট্রোল করে আর্মি। আর রাইট, কিন্তু শেহবাজ শরীফ এবং শাহবাজ তারা কি মানে খুব ভালো সরকার? নাও, তারা মাফিয়া দুর্নীতিগ্রস্ত ডেফিনেটলি, কিন্তু তারা দেশ পরিচালনা করার জন্য তারা এখন রেডি। কেননা এতটা ডিপ্লোম্যাটিক হয়েছে, এতটা স্মার্ট এবং ইন্টেলেকচুয়াল হয়েছে যে আমেরিকার মতো মানে আপনার মার্কিন গভর্নমেন্ট এখন দিনের দুপুরে আপনার আসিফ মুনির স্যার, প্রেসিডেন্ট ট্রাম্প কোনো কথাই বলেন না। ঠিক অ্যাবাউট দ্যাট।
শুধু স্মার্টনেসের কারণে। আপনি এরদোগান, আপনি কি মনে করেন এরদোগান সাহেবকে মানে এরা সবাই পছন্দ করে? নো 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 নো, উনাকে তারা ইসলামিস্ট মনে করে। ইসলামিক বলুন তো, ইসলামিক শব্দটা তো আসলে নাথিং রং উইথ দ্যাট, বাট এটাকে ধরা হয় এটা একটা নেগেটিভ ওয়ার্ড, মানে আপনি একজন উগ্র মানুষ, মানে আপনি মৌলবাদী এই ধরনের বলা হয়। কিন্তু তার বুদ্ধিদীপ্তর কারণে উনি মানে পশ্চিমাদের মুরব্বী হয়ে গেছেন এখন, মানে এরদোগান স্মার্ট পলিটিক্স অ্যান্ড তুরস্ক টার্কি ইজ প্রোটেক্টেড রাইট নাও। সো এভাবে স্মার্টনেসের পরিচয় না দিতে পারলে বিপদ আসন্ন, মনে রাখবেন। এটা আমি বারবার উশিয়া করে দিচ্ছি সবাইকে। খুব টাইট এবং ভলাটাইল ওয়ার্ল্ড পলিটিক্স। এখানে আপনাকে যে পদ্ধতি নেন না কেন, একটা মানে ইউ হ্যাভ টু কম্প্রোমাইজ উইথ ইউর মেবি ইউর মোরালিটি for to protect you and the country and the nation and for the betterment of your country. That's called diplomacy. That's called political. Politicians are different. আমি আপনাকে আজকে আমি বলি, এখানে বাংলাদেশের যে এই যে নির্বাচনে মানে 80% এমপি প্রার্থী, এরা সংসদের দ্বারে কাছে যাওয়ার মানে কথা না, কিন্তু এরা এমপি হবে, সংসদে যাবে। আমি আপনার বলছি আজকে 80% যারা এমপি হবে এই মুহূর্তে এই নির্বাচনে, এরা সংসদের দ্বারে কাছে যাওয়ার মানে কথা না, কিন্তু এরা এমপি হবে, এরা মন্ত্রী হতে পারে। দুর্ভাগ্য জাতির জন্য, কিছু করা নাই। আমরা চেষ্টা করেছি, আমরা মনে করি যে পরিবর্তন আসুক, সৎ যোগ্য মানুষ আসুক, জানাশোনা মানুষ আসুক। এমপি এই যে আমি দেখলাম আমার ভাই তারেক, মানে দেখে আপনারা তারেক বলেন, সে মাইক নিয়ে নিয়ে এই যে মলম বিক্রেতার মতো রাস্তায় রাস্তায় ঘুরতেছে আর আমারে ভোট দেন। এটা কি কোনো এমপির কাজ? এভাবে কোনো মানে এটা কোনো ক্যাম্পেইন হতে পারে এভাবে? এটা না ডিগ্রেডেড প্রতিষ্ঠান না। মানে এমপি being an MP, a legislator is something different, extraordinary. Can you imagine that? মানে এতটা নিচে, এবং যেভাবে এমপি প্রার্থীরা ক্যাম্পেইন করেন বা নিজেদেরকে প্রেজেন্ট করেন, লজ্জা লাগে আমাদের জন্য, খুবই লজ্জাজনক। এইভাবে এমপি বা একজন সংসদ সদস্য বা একজন মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার কথাই না, দ্বারের কাছে যাওয়ার কথা না, কিন্তু এরা এমপি হয়ে যাবেন। এর চেয়ে দুর্ভাগ্য হতেই পারে না জাতির জন্য। এর কোনো, আমি তো বললাম যে আমি কোনো বিচারে 80% যারা এখন মানে এমপি নির্বাচন করতেছেন, এদেরকে আমি এমপির মানে কাতারে নিতেই পারি না। ডাজন্ট ম্যাটার হাউ মাচ মানি ইউ হ্যাভ, রাইট? দ্যাটস হোয়াট ইট ইজ। কিন্তু আনফরচুনেটলি এর এমপি হবেন, খুবই দুর্ভাগ্যজনক। আমার সিক অফ ইট দেখতে। আমি এই জন্য আমি এটাকে এই নির্বাচনে আমি কোনো পক্ষ না নিয়ে আমি রিফর্মসের পথে যাচ্ছি আমি মনে করি। এবং আমি এটা আমার কমিটমেন্ট হলো এই জায়গাতে যে আমার আত্মীয় স্বজন যারা আছে বাংলাদেশে, আমার রেসপন্সিবিলিটি আছে, আমি তাদেরকে কোনো দুর্বৃত্ত, মূর্খ এবং গন্ডার এবং সন্ত্রাসকে তাদের এমপি হতে আমি সমর্থন করতে পারি না। এটা আমার বিবেকের সাথে প্রতারণা, রক্তের সাথে প্রতারণা। আপনি একই কাজ করেন, দেখবেন বাংলাদেশ পরিবর্তন হতে বাধ্য। আপনি আপনার সন্তানকে লেখাপড়া করাচ্ছেন, আপনি প্রবাসে থাকেন, আপনি তাকে প্রতি মাসে 10 থেকে 12,000 টাকা দেন আপনার 2টা সন্তানের জন্য। আমি মফস্বলের কথাই বলছি, আরো বেশি হতে পারে, মিনিমাম মানে দেন। আপনি তাকে মানুষ করার জন্য টাকা দিচ্ছেন, কিন্তু এই লোকের ভাগ্য নির্ধারণে এই লোকের কাজ মানে এমপি হবে একটা মূর্খ, একটা সারাল প্রকৃতির লোক। এটা লজ্জা না? এটা প্রতারণা না এই আপনার সন্তানের জন্য? যে সন্তানকে আপনি মানুষ করার জন্য বিদেশে, মধ্যপ্রাচ্যের মতো দেশে থাকে, এত কষ্ট করে টাকা পয়সা দিচ্ছেন তাকে মানুষ করার জন্য, তার এমপি হবে একজন মূর্খ লোক, একজন অপদার্থ, একজন সন্ত্রাস। এর চেয়ে লজ্জার কি হতে পারে? আপনার দল বড় আপনার সন্তানের চেয়ে, আপনার পরিবারের চেয়ে, আপনার আত্মীয় স্বজনের চেয়ে। মানে আপনি মানে রাস্তা রাস্তায় ঘুরবেন, আপনি 20 বছরের ভিতরে দেশের মুখ দেখবেন না, পরিবারের মুখ দেখবেন না, বউয়ের মুখ দেখবেন না, সন্তানের মুখ দেখবেন না, মা বাবার মুখ দেখবেন না, তো কে দেখবে? এটা তো আপনার বেড়ে হবে, কাজ ইউ আর স্টুপিড। যেভাবে ভোট দিবেন রেজাল্ট সেভাবে পাবেন, যে ধরনের মানুষকে ভোট দিবেন সেভাবে রেজাল্ট পাবেন। বি রেডি, বি প্রিপেয়ার্ড। আমি দেখছেন বলে দিই, আমি এই যে রাজনৈতিক দুর্বৃত্ত শ্রেণী, আপনার দাদাদের এরা শোষণ করেছেন, আপনার বাবাকে, বাবার নেতাও ছিলেন, মানে শোষণ করেছেন এরা, আপনাকেও এরা শোষণ করে যাচ্ছেন। আপনার সন্তানকে আপনি কি এই ব্যাংক ঋণ খেলাপি, চুর, বাটপার, প্রতারক, মানে অযোগ্য অপদার্থ রাজনীতিবিদদের হাতে তুলে দিতে চান? কেন তুলে দিবেন? আপনি, আপনার দায়িত্ব নাই? আপনার সন্তান জন্ম দিচ্ছেন, এই সন্তানকে আপনি এত কষ্ট করে লেখাপড়া করাচ্ছেন, মানে আপনি এদেরকে আপনি আপনি এই আপনার দলের বিপক্ষে থাক, তো একজন ভালো মানুষ আপনার এমপি হোক। আমি দেখেছেন, আমি এখন শান্তি। আমি যখন শুনেছি ওই মানুষ থাকবেন ওই এমপি, আমি বলছি নো ওয়ে, উই নট গোনা টলারেট দ্যাট। আমি আমার ডুয়াল ন্যাশনালিটি, হোয়াট ইজ দ্যাট? নো, দ্যাট ইজ এ সাউন্ড।